স্যার রেকর্ড তো হচ্ছে। ওকে, আমরা ফায়ার ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট ডেফিনিশন থেকে শুরু করছি। তো ফায়ার ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট may be defined as an agreement whereby one party in return for a consideration undertakes to indemnify the other party against financial loss which the latter may sustain by reason of certain defined subject matter being damaged or destroyed by fire. আচ্ছা, সহজ করে বললে এটা দুইটা পার্টির মধ্যে একটা এগ্রিমেন্ট, whereby one party বলতে company will indemnify the policy holder for any loss arising due to fire. তো এই হলো ফায়ার ইন্স্যুরেন্সের ডেফিনিশন। আগেও আমরা কথা বলেছি। ফায়ার ইন্স্যুরেন্সের ডেফিনিশনটা মনে রাখবে, যেটা বললাম বই যাদের আছে তাদের এখানে দেখা যাচ্ছে। তো এক কথা এটা একটা এগ্রিমেন্ট দুইটা পার্টির মধ্যে। দুইটা পার্টিকে, একটা হলো ইন্স্যুরার মানে কোম্পানি, আর একটা হলো ইনসিওরড মানে পলিসি হোল্ডার। এখানে ইন্স্যুরার অথবা ওয়ান পার্টি উইল টেক দ্য লায়াবিলিটি, কোম্পানি লায়াবিলিটি নিবে অ্যাজ এগেইনস্ট দ্য কনসিডারেশন। কনসিডারেশন বলতে কনসিডারেশন হলো এখানে প্রিমিয়াম পেমেন্ট, মানে পলিসি হোল্ডার প্রিমিয়াম পেমেন্ট করবে, এর এগেইনস্টে কোম্পানি লায়াবিলিটি গ্রহণ করবে, টেক করবে, এবং যদি কোনো লস অ্যারাইজ করে ডিউ টু ফায়ার সেক্ষেত্রে কোম্পানি তাকে পেমেন্ট করবে। এটি হলো আমাদের ফায়ার ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট এর ডেফিনেশন। এখানে দুইটি বিষয় আমাদের বুঝতে হবে, সেটি হলো এই যে ফায়ার বলা হচ্ছে, এই ফায়ার ইন্স্যুরেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে ফায়ার বলতে আমরা কোন অবস্থাকে বুঝবো। আচ্ছা, ফায়ার কাকে বলে সেটা তো আমরা সবাই বুঝি, জানি, ছোটবেলা থেকে দেখে আসছি, আগুন লাগে বিভিন্ন জায়গাতে, এটা নিয়ে তো কোনো আলোচনার বিষয় না। কিন্তু ইন্স্যুরেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে কোন অবস্থাকে ফায়ার হিসেবে তারা গ্রহণ করবে আর কোন অবস্থাকে করবে না, সেটা একটু ক্লারিফাই করা দরকার। এখন মনে করো এক জায়গায় আগুন লাগলো, শর্ট সার্কিট হলো, এখানে স্মোক তৈরি হলো, ধোঁয়ার সৃষ্টি হলো, জিনিসপত্র নষ্ট হলো ধোঁয়ায়, কিন্তু আগুন ওইভাবে হয়নি, সেটাকে কিন্তু তারা ফায়ার হিসেবে অ্যাকসেপ্ট করবে না। এই জন্য ফায়ার ইন্স্যুরেন্স কোম্পানি যারা রয়েছে তারা দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে টু অ্যাকসেপ্ট দ্য ফায়ার লস। কি কি? ফার্স্ট, দেয়ার শুড বি অ্যাকচুয়াল ফায়ার অর ইগনিশন, ওখানে দাউ দাউ করে জ্বলতে হবে, ইগনিশন থাকতে হবে, অ্যাকচুয়াল ফায়ার এটা থাকতে হবে, এটা হলো একটা কন্ডিশন, মানে ইন ফ্লেম দেখা যাইতে হবে যে আগুন জ্বলছে, এটা দেখতে হবে। এন্ড সেকেন্ডলি, দ্য ফায়ার মাস্ট বি ফরচুইটাস ইন নেচার, মানে এটা হঠাৎ করে সাডেনলি, ইট শুড বি ট্রিগার্ড সাডেনলি, এটা ঘটতে হবে হঠাৎ করে। এই দুইটা কন্ডিশন যদি মিট আপ করে তখন সেটাকে ইন্স্যুরেন্স কোম্পানি ফায়ার হিসেবে অ্যাকসেপ্ট করবে। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। দুইটা কন্ডিশন, মানে শুধু ধোঁয়ার সৃষ্টি হলো কিন্তু দাউ দাউ করে জ্বললো না, তাহলে সেটাকে ফায়ার অ্যাক্সিডেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করবে না। আর আরেকটি কি বললাম আমরা, যে এটা সাডেনলি বা ফরচুইটাস হতে হবে, সাডেন হতে হবে। তো এখানে এই দুইটা কন্ডিশন ফুলফিল করলেই সেই লস ফায়ার লস হিসেবে অ্যাকসেপ্ট করবে। কথা বুঝছো? এখন আমরা ফায়ার পলিসি সম্পর্কে এবার একটু আলাপ করব। কাইন্ডস অফ পলিসি, মানে তুমি যদি ফায়ার ইন্স্যুরেন্স করতে চাও, পলিসি কিনতে চাও, সেক্ষেত্রে তোমার সামনে কি কি অপশন আছে, তুমি কোন ধরনের পলিসি কিনতে পারবে, কারণ সবাই তো আর সব পলিসি কিনবে না, যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে পলিসি কিনবে। তোমার একটি শোরুম আছে বা একটি দোকান আছে, একটি ওয়্যার হাউস আছে, গোডাউন আছে, এখন তোমার এক এক ধরনের রিকোয়ারমেন্ট, যার যেমনি রিকোয়ারমেন্ট সে সেই ধরনের পলিসি কিনবে। এই জন্য আমরা দেখবো হোয়াট আর দ্য ডিফারেন্ট policies, different kinds of policies. Number one, valued policy.
ভ্যালুড পলিসি সম্পর্কে আমরা আগেও জানি, মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আলাপ করেছিলাম। এখানে আমরা কি বলেছিলাম, ভ্যালু অফ দ্য প্রপার্টি। এখানে আমরা যেহেতু ফায়ার ইন্স্যুরেন্স পলিসি কিনবো, তাহলে কোন প্রপার্টির উপরে কিনবো, সেই প্রপার্টির ভ্যালু কত, এটা আগে আমাদের ডিটারমাইন করতে হবে। If you purchase the valued policy, then the value of the property should be determined at the inception of the policy. মানে পলিসি শুরুতেই তোমাকে প্রপার্টির ভ্যালু সম্পর্কে এটা ডিটারমাইন করতে হবে, উল্লেখ করতে হবে, ডিক্লেয়ার করতে হবে, মানে জানিয়ে দিতে হবে, বলে দিতে হবে। ওকে, প্রপার্টির ভ্যালু এটা কেন বলে দিতে হবে, কারণ প্রপার্টির ভ্যালু তো ভ্যারি করতে পারে। তুমি বললা আমার এখানে এই ওয়্যার হাউসে 5 লাখ টাকার গুডস আছে, এখন আসলে 5 লাখ টাকার গুডস আছে কিনা, তারপরে এই গুডস এর এখন মার্কেট ভ্যালু কত, এটি বিক্রি করলে কি 5 লাখ টাকা পাওয়া যাবে, নাকি বেশি হবে, নাকি কম হবে, এখানে অনেক কোশ্চেন আছে। এজন্য তুমি যদি ভ্যালুড পলিসি কিনো, সেক্ষেত্রে কোম্পানি কে নিয়ে আর কিছু জানতে চাইবে না, তুমি জাস্ট গুডস এর ডেসক্রিপশন, প্রপার্টির ডেসক্রিপশন দিবে এবং ভ্যালু উল্লেখ করে দিবে, এই প্রপার্টির ভ্যালু এত, এই অ্যাসেট, এই গুডস, এটা তুমি বলে দিবে, এবং টোটাল ভ্যালু কত এটা এস্টিমেট করে দিবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো এটা এস্টিমেট করে বলে দিলে তখন কি হবে, যদি এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়, মানে আগুন লাগে, সেক্ষেত্রে কোম্পানি সেই উল্লেখিত ভ্যালুটাই সে পেমেন্ট করবে, এ নিয়ে আর কোনো বার্গেইন হবে না। এটা হলো ইন কেস অফ ভ্যালুড পলিসি। কথা বুঝছো? জি স্যার। তাহলে এখানে ভ্যালুড পলিসির ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখতে হবে, মানে ভ্যালু অফ দ্য প্রপার্টি শুড বি ডিটারমাইন্ড এট দ্য ইনসেপশন অফ দ্য পলিসি, শুরুতেই বলে দিতে হবে। এখন এই ভ্যালিড পলিসি ইজ বেনিফিশিয়াল টু দ্য ইনসিওরড, মানে পলিসি হোল্ডারদের জন্য এটা একটা সুবিধা আছে যে পরে বার্গেইন করতে হবে না, কারণ আগেই তো ভ্যালু বলে দেয়া আছে, এটা একটা সুবিধা আছে। আর যদি এটি না হয়, পরে তো আর মার্কেট ভ্যালু কত অনেক ঝামেলার বিষয় আছে। আর এটা অসুবিধার দিকও আছে। অসুবিধার দিক হলো যে তুমি হয়তো প্রপার্টির এখানে নতুন ওয়্যার হাউসে 5 লাখ টাকা তুমি শুরুতে বলে দিয়েছো, পরবর্তীতে তুমি আরো 1 লাখ টাকার গুডস এখানে অ্যাড করেছো, মানে নতুন কিনে গোডাউনে রেখেছো, সেটা কিন্তু আর ওর সাথে অ্যাড হবে না, কারণ ভ্যালু যা বলে দিয়েছো সেটাই। এটা হলো অসুবিধার দিক। আর সুবিধার দিক, তুমি যদি একটু বাড়িয়ে বলো শুরুতে যে এখানে 10 লাখ টাকার গুডস আছে, হয়তো 8 লাখ আছে, 10 লাখ টাকা বললে পরবর্তীতে আরো 2 লাখ টাকা অ্যাড করে নিতে পারো তুমি, কোনো ঝামেলা হবে না। এটা হলো সুবিধার দিক, আর এটা হলো অসুবিধার দিক। বুঝছো? জি স্যার। জি স্যার, জি স্যার। ওকে, সেকেন্ড পলিসি আমরা যেটি বলবো সেটি হলো ভ্যালুয়েবল পলিসি। ভ্যালুয়েবল পলিসি হলো এর অপোজিট, তার মানে ভ্যালু অফ দ্য প্রপার্টি, এটি আগেই বলতে হবে না। তুমি হয়তো একটা ধারণা দেবে আমার এখানে 8-10 লাখ টাকার গুডস আছে, এই জন্য একটা পলিসি কিনবে এবং কোম্পানিকে প্রিমিয়াম দিবে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তখন কোম্পানি এখানে কি কি গুডস আছে, এর মার্কেট ভ্যালু কত, সেটাকে জাস্টিফাই করবে। তারপরে এটা জাস্টিফাই করার পরে ডিটারমাইন করবে যে তুমি কত টাকা পাবে। এখানে ভ্যালুটা শুরুতে ডিটারমাইন হবে না, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারপরে ভ্যালু কত আছে, মার্কেট ভ্যালু, সেটা তখন তারা জাজ করবে। বেশি হলে বেশি পাবে, যদি মার্কেটে দাম কম থাকে কম পাবে। ওকে, জি স্যার। ওকে, তাহলে এটাকে আমরা বলছি ভ্যালুয়েবল পলিসি। তারপরে আমরা দেখব ফ্লটিং পলিসি। ফ্লটিং, ফ্লটিং পলিসি কি, যে পলিসির আন্ডারে it will be taken to cover on or more kinds of goods to one time under one sum issued for one premium and in relation to the same owner. তুমি একজন ওনার, তোমার অনেকগুলি গোডাউন আছে, একটা পলিসির আন্ডারে সবগুলিকে কভার করতে চাও, সেক্ষেত্রে হলো তোমার ফ্লটিং পলিসি।
বুঝছো? একটা পলিসির আন্ডারে সবগুলি কভার হবে এবং কোনটার মধ্যে কত টাকার প্রপার্টি আছে সেটি তো আগে তোমার ধারণা দিতে হবে। তো এই ফ্লটিং পলিসি হলো এরকমের বড় বিজনেসম্যান যারা রয়েছে, একের অধিক শোরুম রয়েছে অথবা একের অধিক গোডাউন রয়েছে, বিভিন্ন জায়গায় দোকান রয়েছে, তারা তো আর ফায়ার পলিসি একটা একটা করে কতগুলি কিনবে? এই জন্য একটা ফ্লটিং পলিসি কিনে এর মধ্যে সবগুলি কভার করবে। বুঝছো? এবং সবগুলি কভার করলে আবার প্রিমিয়াম বেশি দিতে হবে সবগুলির টোটাল ভ্যালু অনুযায়ী। তারপরে আমরা যেটি আলাপ করব সেটি হলো অ্যাভারেজ পলিসি। অ্যাভারেজ পলিসি তোমার প্রপার্টির ভ্যালু মনে করো 20 লাখ, তুমি চাচ্ছ পুরোটার পলিসি কিনবে না, 20 লাখ টাকার পলিসি কিনবে না। তুমি হয়তো চিন্তা করলে যে যদি লস হয় 20 লাখ টাকার পলিসি কিনলে তো প্রিমিয়াম দিতে হবে অনেক বেশি, এত টাকা খরচ করব না, তার চেয়ে আমি 20 লাখ টাকার প্রপার্টির ভ্যালু হলেও আমি 10 লাখ টাকার অথবা 8 লাখ টাকার পলিসি কিনবো। সেক্ষেত্রে যদি লস হয় কোম্পানি তোমাকে কিন্তু টোটাল ভ্যালুর ওই রেশিও অনুযায়ী পেমেন্ট করবে। মনে করো ধরলাম 20 লাখ টাকার গুডস, তুমি পলিসি কিনেছো 10 লাখ টাকার উপর, মানে পার্শিয়ালি, তাহলে ওখানে যদি কোনো লস হয় কোম্পানি তোমাকে কিন্তু পেমেন্ট করবে অর্ধেক, কারণ টোটাল প্রপার্টির পলিসি তুমি কিনোনি। এই ধরনের পলিসিকে বলা হয় অ্যাভারেজ পলিসি। কথা বুঝছো? জি স্যার। তাহলে মনে করো এবারে একটা এক্সাম্পল দিই। প্রপার্টির ভ্যালু কত? 30 লাখ। ঠিক আছে, তুমি পলিসি কিনেছো কত? 20 লাখ। সবাই শুনছো? জি স্যার। প্রপার্টির ভ্যালু 30 লাখ আর তুমি পলিসি কিনেছো কত টাকার? 20 লাখ, 20 লাখ। জি স্যার। এইখানে আগুন লেগেছে, এইখানে আগুন লেগে পুড়ে গেছে, পুড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এস্টিমেট করে দেখা গেল 12,000 টাকার ক্ষয়ক্ষতি। এখন কোম্পানি তোমাকে কত টাকা দিবে? ফুল অ্যামাউন্টের করলে তো 12,000 টাকা তোমাকে দিয়ে দিত, যেহেতু 12,000 টাকা পুড়ে গেছে। কিন্তু তুমি তো জি স্যার, পুরোটাই দেওয়ার কথা স্যার। কিন্তু তোমাকে তো পুরো টাকা দিবে না, কারণ কি? কারণ তুমি কিনেছো কত? 30 লাখ টাকার গুডস এর মধ্যে কিনেছো 20 লাখ টাকা। জি স্যার। তার মানে কত ভাগের কত ভাগ কিনেছো বলো? রেশিওটা বের করো। স্যার 66.6 স্যার। তার মানে 3 ভাগের 2 ভাগ, জি তাই স্যার। তো? তাহলে তোমার ক্ষতি হয়েছে 12,000 টাকা, তুমি পাবেও কিন্তু 3 ভাগের 2 ভাগ, তাহলে কত টাকা পাবে বলো তো? 3 ভাগের 2 ভাগ, তো স্যার 66.6% পাবো আর কি স্যার। তাহলে 12,000 টাকার কত টাকা পাবে? 12,000 টাকা 6,600 স্যার। কেমনে? 3 ভাগের তো, সরি স্যার, মিসক্যালকুলেশন। 3 ভাগ করো, 3 4 12, তাহলে 2 ভাগে হয় কত? 8,000। জি জি স্যার। সহজ ক্যালকুলেশন। তাহলে ক্ষতি হয়েছে 12,000, জি আর স্যার। পাচ্ছ কত? 8,000। 8,000 8,000। 8,000 কেন পাচ্ছ? স্যার 3 ভাগের 2 ভাগ স্যার। কারণ তুমি তো পুরোটার উপর পলিসি কিনুনি, তুমি কিনেছো জি স্যার। 30 লাখ টাকার গুডস আর কিনেছো 20 লাখ টাকার। এই পলিসিকে বলে অ্যাভারেজ পলিসি। ক্লিয়ার? এটা কি স্যার কি পলিসি বলে স্যার? অ্যাভারেজ, এভারেজ পলিসি। অ্যাভারেজ। বুঝছো না? জি স্যার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। 10 লাখ টাকার গুডস তুমি কিনেছো 5 লাখ টাকার পলিসি, এইখানে আগুন লেগে পুড়ে গেছে, পুড়ে গিয়ে দেখা গেল তোমার 3 লাখ টাকা ক্ষতি। এখন কত টাকা পাবে বলো? স্যার বলো। স্যার 10 লাখ। হুম, আবার বলবো?
স্যার 3 লাখ টাকা ক্ষতি হয়েছে স্যার। হুম, কত পাবে তাহলে স্যার 3 লাখই পাবো নাকি স্যার? কি হিসাবে? এটা তো অ্যাভারেজ পলিসি, কি হিসাবে পাবে তুমি? গুডস এর ভ্যালু কত বলছি? 10 লাখ। 10 লাখ। ইন্স্যুরেন্স করেছো কত? 5 লাখ। 5 লাখ। আগুনে পুড়ে ক্ষতি হয়েছে 3 লাখ, কত টাকা পাবে হিসাব করে বলো। স্যার 1.5 লাখ টাকা পড়বে, 1,50,000। স্যার 1,50,000 টাকা পড়বে স্যার। স্যার শুনতে পাচ্ছেন স্যার? স্যার ফোনে কথা বলতে গেছে। স্যার ফোনে কথা কয়। ও, দেড় লাখ হয় না? 10 লাখের পণ্য আমি 5 লাখ টাকা ইন্স্যুরেন্স করছি, 3 লাখ পুড়লে 1.5 লাখ টাকা হচ্ছে ইন্স্যুরেন্স ছাড়া, আর 1.5 লাখ ইন্স্যুরেন্স সহ। সামিউর ভাই, আপনার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, একদম সুস্থ। একবার বৃষ্টিতে ভিজা জ্বর জ্বর পর। আলহামদুলিল্লাহ। ওই হিসাব করে বলছো কত? স্যার 1.5 লাখ স্যার টাকা। 1.5 লাখ। 1.5 লাখের পক্ষে কে কে সবাই? স্যার আমি 1.5 লাখের পক্ষে স্যার, আমার হিসাবে। আর বাকি? স্যার আমি পারতাছি না স্যার। কেন, এটা তো সহজ হিসাব। 10 লাখ টাকার গুডস আর তুমি ইন্স্যুরেন্স করেছো 5 লাখ, মানে কি 5 অর্ধেক। লাখ। এখন তোমার ক্ষতি হয়েছে 3 লাখ, তাহলে তুমি পাবে তো অর্ধেক, কত পাবে? 1.5 লাখ। 1.5 1.5 লাখ। লাখ। হ্যাঁ, তো এটা না বোঝার তো কিছু নেই, এটা সহজ হিসাব, বুঝছো? জি জি স্যার। স্যার। হুম। ওইটাকে বলে অ্যাভারেজ পলিসি। আর জি স্যার। আর একটা পড়বো লাস্ট, সেটা হলো এক্সেস পলিসি। এক্সেস পলিসিটা কি? মনে করো অনেকে স্টকের বিজনেস করে, এই যে মনে করো সিমেন্টের ব্যবসা করে যারা, দেখবা যে আজকে হয়তো পুরো গোডাউন ভর্তি সিমেন্ট, 2 দিন পরে খালি, আবার 3 দিন পরে আবার ভর্তি, আবার নাই, এরকম আছে না? জি স্যার। তোমার স্টক আসে যায়, এরকমের ইন হয় আউট হয়। এইসব বিজনেস যারা করে তারা যে পলিসি কিনবে তারা হলো এক্সেস পলিসি। এক্সেস পলিসিতে তারা কি করবে? তারা হলো একটা অ্যামাউন্ট বলবে যে আমার এই পরিমাণ গুডস সবসময় থাকে। মনে করো বললো সে যে 5 লাখ টাকার গুডস আমার সবসময় থাকে, আর যদি ফুল লোড থাকে তাহলে 20 লাখ 30 লাখও থাকে। তাহলে তারা কি করবে? এক্সেস পলিসি কিনবে। সেক্ষেত্রে এক্সেস পলিসিতে কভার করবে 5 লাখ টাকা। কিন্তু যদি দেখা যায় যে এই সপ্তাহে তার গুডস হলো 20 লাখ, তখন সে কোম্পানিকে ইনফর্ম করবে এই উইকে আমার গুডসের পরিমাণ কিন্তু 20 লাখ, 5 লাখ না। এবং ওই সপ্তাহে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় ওই টাইমে, তাহলে কোম্পানি 20 লাখ কভারেজ দিবে। আর যদি তোমার 20-30 লাখ টাকার গুডস লোড করা আছে অথচ তুমি কোম্পানিকে ইনফর্ম না করো, তাহলে তুমি অ্যাক্সিডেন্ট হলে টাকা পাবে 5 লাখের মধ্যে যা পাও সেটা। কথা বুঝছো? মানে যত টাকা স্যার ইনফর্ম করো অত টাকা পাবে? না, তোমার গোডাউনে গুডস কত, তোমার অ্যাভারেজ হলো 5 লাখ টাকা, সবসময় থাকে কম বেশি, ঠিক আছে? থাকে। আর কখনো কখনো জি এটা স্যার। বেড়ে 20 লাখ 30 লাখও টাকার গুডসও থাকে। এখন এই মাসে মনে করো তোমার গোডাউনে লোড করা আছে, মানে 30 লাখ টাকার গুডস লোড, এই 1 মাস থাকবে। এখন যদি কোনো এই মাসে আগুন লাগে, তুমি যদি কোম্পানিকে ইনফর্ম না করো যে আমার এখানে 30 লাখ টাকার গুডস আছে, যদি আগুন লাগে 30 লাখ টাকা নষ্ট হয়, কোম্পানি তোমাকে দিবে 5 লাখ। আর তুমি যদি
এই লোড হওয়ার সাথে সাথে কোম্পানিকে ইনফর্ম করো যে এক্সেস পলিসির আন্ডারে যে আমার কিন্তু এই মাসে গুডসের পরিমাণ 30 লাখ। তখন কোম্পানি জানলো, তোমার উপরে প্রিমিয়াম বেশি পরিমাণ ধার্য করলো, প্রিমিয়ামের টাকাটা তুমি দিবে, আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কোম্পানি তোমাকে 30 লাখ টাকার যত ক্ষতি হয় সেই টাকা সে দিবে। এবার বুঝছো? জি স্যার। হুম। জি স্যার। জি স্যার। যদি কোম্পানিকে ইনফর্ম না করো কত দিবে? তাহলে স্যার 5 লাখই দিবে স্যার। 5 লাখই দিবে, যদিও তোমার মনে করো 20 লাখ 30 লাখ টাকা ক্ষতি হোক, যাই হোক। কিন্তু এটা ইনফর্ম করলে কোম্পানির সুবিধা কি? ইনফর্ম করলে কোম্পানি শুধু জানলো বিষয়টা কিন্তু তা না, কোম্পানি তোমাকে এই এক্সট্রা অ্যামাউন্টের উপরে আবার প্রিমিয়াম ধার্য করবে। সবসময় তুমি প্রিমিয়াম দিয়ে আসছো 5 লাখ টাকা হিসাব করে, আর এখন যেহেতু তুমি স্যার বললা 30 30 লাখ দিতে টাকা হবে। আছে, তোমার প্রিমিয়াম একটু বেশি দিতে হবে, সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে আবার জি, স্যার। কোম্পানি তোমার 30 লাখ টাকার লায়াবিলিটি নিবে। ওকে? জি স্যার। এই পলিসিকে কি পলিসি বলে? এক্সেস পলিসি। এক্সএক্স পলিসি। তাহলে আমরা ফায়ার ইন্স্যুরেন্সের পলিসিগুলি সম্পর্কে জানলাম। কয়টা বললাম? এই কয়টা, যে কয়টা বলছি। ওয়েটেড পলিসি, এক্সেস পলিসি। জি স্যার। তাহলে আজকে পলিসি পর্যন্ত শেষ করলাম। বাইরে ব্যাপক জি, স্যার। বৃষ্টি হচ্ছে, শুনতে সমস্যা হচ্ছে। আচ্ছা, স্যার একটু বলো। ভিডিও গুলো যদি স্যার একটু আপলোড করে দিতেন তাহলে সবার জন্য ভালো হতো স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ দিয়ে দিব। তাহলে আজকে ফায়ার ইন্স্যুরেন্স পলিসি পর্যন্ত পড়লাম, এগুলি দেখবে যা যা আমরা জি করলাম। স্যার। জি স্যার। ওকে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।